আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। একটি প্রত্যাশিত স্বস্তির সংবাদ দিয়েই আমি আজকে আমার আলোচনা শুরু করতে চাই। আপনারা জানেন বেশ কিছুদিন ধরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে এক ধরনের বাকযুদ্ধ চলছিল, যেটি কোনো কোনো ক্ষেত্রে শালীনতার সীমা অতিক্রম করেছে। সেখানে শব্দ বাক্য চয়নে বেশ কিছু অসঙ্গতি আমাদের মতো নাগরিকদেরকে অত্যন্ত পীড়া দিয়েছিল। আমরা বেদনাহত হয়েছিলাম, মর্মাহত হয়েছিলাম। পরবর্তীতে দুজনেরই দুটি আচরণ যেটি প্রশংসার যোগ্য সেটিই আমি উল্লেখ করছি। দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা। নিজের বক্তব্য, ব্যবহার ও শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গত বুধবার একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। তিনি বলেন, আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম আরও ভালো হতো, কিন্তু দিন শেষে তো আমি একজন মানুষ। একজন মানুষেরও ধৈর্যেরও একটা সীমা থাকে। বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতেই থাকে, একটা সময় মনে হয় জবাব দিই, সেটা না হলেই ভালো হতো। ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানাকে। একই সাথে তার পূর্বে গত মঙ্গলবার ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে ফেসবুকে নানা ট্রলের প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ যেটি বলছিলেন সেটিও আমি আপনাদেরকে একটু শোনাই। রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কাউকে ব্যক্তিগত আক্রমণ, বাজে কমেন্ট ও নারীকে অসম্মান করার কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ক্ষতি হয় এমন সিলেক্টিভ আক্রমণ ও আচরণ থেকে বিরত থাকতে হবে। অবশ্যই দুজনেই যথেষ্ট পরিমিতিবোধের পরিচয় দিলেন এবং আমাদের মতো নাগরিক যারা রাজনীতিতে ইতিবাচক আবহ এটি সবসময় প্রত্যাশা করি, তাদেরকে অন্তত সন্তুষ্ট করলেন। আমরা প্রসঙ্গক্রমে এই যে পরিস্থিতি কেন হলো, এই পরিস্থিতিতে কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে সামান্য একটু আলোকপাত করি। কিছুদিন পূর্বে আমরা জানি নির্বাচনী আসনের সীমা নির্ধারণ সম্পর্কিত একটি শুনানি হচ্ছিল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। সেখানে ব্রাহ্মণবাড়িয়া 2-এ সম্ভাব্য প্রার্থী হিসেবে রুমিন ফারহানা, এবং তিনি একজন আইনজীবীও বটে, তিনি নিজের বক্তব্যের সমর্থনে নিজেই সেদিন আইনজীবী হিসাবে পারফর্ম করতে চেষ্টা করলেন। আমরা দেখলাম মঞ্চে তিনি যখন ডায়াসের সামনে দাঁড়ানো, তখন একটি অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতেই আসলে এই ধরনের কথা নতুন করে উদ্ভব ঘটল। সেটি কেমন? রুমিন ফারহানা অভিযোগ করছেন যে তাকে এনসিপির নেতা আতাউল্লাহ বারবার তেড়ে এসেছেন এবং এক পর্যায়ে তাকে এনসিপির নেতাকর্মীরা ধাক্কা দিয়েছে। আমরাও ভিডিওটি কয়েক অ্যাঙ্গেল থেকে যেটা দেখলাম সেটা হলো রুমিন ফারহানা ডায়াসে দাঁড়ানো এবং আতাউল্লাহ, পরে নাম শুনলাম যে একজন ব্যক্তি তার দিকে বারবার তেড়ে যাচ্ছে, নির্বাচন কমিশনের কর্মকর্তা, এমনকি সেখানে পুলিশকেও দেখলাম তাকে নিবৃত্ত করার চেষ্টা করছে, কিন্তু এক পর্যায়ে তিনি সম্ভবত সেই অসংলগ্ন আচরণটি করে ফেললেন এবং পরবর্তীতে তিনি আক্রান্ত হলেন এবং শারীরিকভাবে বেধড়ক আক্রমণের শিকার হলেন, যেটি সঙ্গত কারণেই ধরে নেওয়া যায় এটি রুমিন ফারহানার সমর্থকরা এটি করেছে। এইটি অপ্রত্যাশিত একটি ঘটনা। এই অপ্রত্যাশিত ঘটনায় কার কেমন কি দায় আছে সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। হয়তো এটা কোনো নিষ্পত্তি এখনো হয়েছে কিনা আমরা জানি না। তবে এর মধ্যে বিএনপির আরেকটি পক্ষ, রাজনীতিতে রুমিন ফারহানার যারা প্রতিপক্ষ, তাদের একটা ইন্ধন আছে, এমন একটি অভিযোগ বা এমন একটি বিশ্বাসযোগ্যতাও কিন্তু আছে। রুমিন ফারহানা দীর্ঘদিন থেকে যেমন তিনি অভিযোগ করছেন যে তিনি এনসিপির দ্বারা ট্রলের শিকার এবং একই সাথে তিনি জামাত এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা এক ধরনের বুলিং বা সাইবার আক্রমণের শিকার। একই সাথে উনি না বললেও ইঙ্গিতে বলেছেন, আমরা এটা জানি যে বিএনপির রাজনীতিতে গ্রুপিংয়েও উনি বেশ একটা কোণঠাসা অবস্থায় দীর্ঘদিন থেকে আছে এবং লন্ডন কেন্দ্রিক একটা বিএনপি কানেকশনের মদদে ওনার বিপক্ষে একটা বড় অবস্থান ব্রাহ্মণবাড়িয়ায় আছে, এটি আকার ইঙ্গিতে নানা সময় তিনি বলেছেন বা আমরাও যারা খোঁজখবর রাখি তারা জানি। সব মিলিয়ে তিনি আসলে তার মেজাজ এটি ধরে রাখতে পারেননি। মেজাজ ধরে না রাখাটা এটি দায় তার, এবং মেজাজ ধরে না রাখতে পেরে তিনি বেশ কিছু কথা বলেছেন যেটা
রুমিন ফারহানার যে অবস্থান, তার যে ওজন, তার যে পরিচিতি, তার সঙ্গে মানানসই নয়। তবে যেমন ইতিবাচক কথাটাও হাসনা শুরু করলেন, প্রতি উত্তরে রুমিন ফারহানা সেই ইতিবাচক কথার ধারাটি বজায় রাখলেন, একইভাবে আক্রমণটাও কিন্তু হাসনাত আবদুল্লাহ শুরু করেছিলেন। যেমন এই আগারগাঁওয়ের এই ঘটনার পরে এনসিপির পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে তাদের নেতা আক্রান্ত হওয়ার বিষয়ে অভিযোগ করতে গেলে সেখানে তিনি এরকম বলেন যে বিএনপির কেউ কেউ আছে আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ করেন, এবং তিনি ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছেন, একই সঙ্গে আওয়ামী সুবিধাভোগী বলেছেন, ফ্ল্যাটভোগী বলেছেন, নানা ধরনের অভিযোগ করেছেন, যেটা না করলে ভালো হতো। তিনি এই আক্রমণটি করার পরে ব্যারিস্টার রুমিন ফারহানা আবার যে ভাষায় জবাব দিয়েছেন, সেটা হাসনাত আবদুল্লাহ থেকে তিনি সিনিয়র, রাজনীতিতেও তিনি সিনিয়র, তিনি একবার সংসদ সদস্য ছিলেন, তিনি অলি আহাদের মেয়ে, তিনি একজন ব্যারিস্টার, তিনি একজন উচ্চশিক্ষায় শিক্ষিত আধুনিক নারী, তার লেখাপড়ার ওজনও অনেক বেশি। এটি আমরা তাকে যেভাবে দেখেছি আমরা সেভাবেই মূল্যায়ন করতে পারি। তবে তিনি যে ভাষা হাসনাত আবদুল্লাহর এই কথার প্রতিক্রিয়া হিসেবে ব্যবহার করেছেন সেটা সঠিক নয়। অবশ্য তিনি এর মধ্যে হুমায়ুন নূর, যিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব বলে আমরা জানি, তার একটি কথাকেও তিনি এখানে উচ্চারণ করেছেন, যে হুমায়ুন নূর তাকে বলেছেন যে তিনি ধাক্কা দেওয়ার যে অভিযোগ করেছেন, তাকে নির্বাচন কমিশনে ধাক্কা দেওয়া হয়েছে, এর বিপক্ষে হুমায়ুন নূর খুব অসংলগ্ন একটি অত্যন্ত কুৎসিত মন্তব্য করেছেন যে তাকে কে ধাক্কা দেবে, তিনি নিজেই তো চান্স পেলে পুরুষ হাতানোর চান্স ছাড়েন না। খুবই খুবই খারাপ, খুব খারাপ এবং খুব অসভ্য কথা এগুলো। এর পরিপ্রেক্ষিতে উনি যেটা বলতে চেষ্টা করেছেন যে মেজাজহারি ছিলেন। তবে হাসনাত আবদুল্লাহ সম্পর্কে এতটা না বললেও তিনি পারতেন। যেমন তিনি তার ফেসবুকে হাসনাত আবদুল্লাহর কয়েকটি ছবি শেয়ার করেছেন, সেই ছবিগুলো সম্পর্কে এর আগেও আমরা অনেকবার শুনছিলাম, তিনি বেশ ডকুমেন্টস দিয়েই ছবিগুলো শেয়ার করছেন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে হাসনাত আবদুল্লাহ, তিনি বলছেন সেই ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন। আবার আরেকটি ছবিতে হাসনাত আবদুল্লাহ তিনি শেখ মুজিবুর রহমানকে কোট করে বলছেন, আমি জন্মদিন পালন করি না, আমার জন্মদিনে মোমের বাতি জ্বলে না, কেকও কাটি না, এদেশের মানুষের নিরাপত্তা নাই, আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন, অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে, আমি জনগণের একজন, আমার জন্মদিনই কি মৃত্যুদিনই কি, আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু, আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি। হাসনাত আবদুল্লাহ মেনশন করছেন পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি 2020 সালের 17ই মার্চ হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে এটি লিখেছিলেন। এরপরে আরেকটি ছবি রুমিন ফারহানা শেয়ার করেছেন তার ফেসবুকে, যেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আলোচিত এবং বেশ রসিকতার সঞ্চার করা, হোপলেস, খানিকটা ব্যক্তিত্বহীন আখতারুজ্জামানের পাশে ছবি দিয়ে 12ই মার্চ 2019 হাসনাত আবদুল্লাহ লিখছেন, ভালোবাসি স্যার, শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক, আপনার ভ্যানগার্ড হয়েছিলাম, আসি এবং থাকবো। আমরা জানি আখতারুজ্জামান তিনি নানা সময় তার বিরুদ্ধে ছাত্ররা প্রতিবাদ করতে গেলে তিনি ছাত্রলীগের ছেলেদেরকে ডেকে তিনি নিজের প্রতিরক্ষা বা নিজের নিরাপত্তা নিশ্চিত করার কাজের মতো কাজ, নিকৃষ্ট কাজ তিনি করেছেন। সেই ক্ষেত্রেই হয়তো হাসনাত আবদুল্লাহ তার একজন এরকম নির্ভরযোগ্য মানুষ ছিলেন, সেইটাই এখানে প্রকাশিত হয়েছে। এছাড়া 18 মার্চ 2020 দৈনিক ইত্তেফাকে তারুণ্যের চোখে বঙ্গবন্ধু এই ধরনের একটি আইটেমে হাসনাত আবদুল্লাহ তিনি তার একটি ভাষ্য ছিল ছবিসহ সেই পত্রিকা কাটিং রুমিন ফারহানা সংযুক্ত করেছেন, যেখানে হাসনাত আবদুল্লাহ দাবি করছেন আজকের ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে আমার ভাবনা। এই ধরনের বেশ কয়েকটি ছবি তিনি দিয়ে হাসনাত আবদুল্লাহ সম্পর্কে প্রশ্ন তুলেছেন, এই সেই ফকিন্নির বাচ্চা না যে আমাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছিল? সরি, ফকিন্নির বাচ্চা শব্দটি কেউই স্বাভাবিক সুন্দর শব্দ হিসাবে নেননি। যদিও রুমিন ফারহানা পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন যে ফকিন্নির বাচ্চা হিসাবে তিনি কারোর আর্থিক অবস্থা বা স্ট্যাটাস মেনটেন করেননি, মূলত তিনি বলতে চেয়েছেন যে মানসিক দৈন্যতার কথাই তিনি বলতে চেয়েছেন, যে মানসিকভাবে কতটা দৈন্য হলে রুমিন ফারহানা সম্পর্কে হাসনাত আবদুল্লাহ এটা বলতে পারে, এবং তিনি সেটাই মেনশন করেছেন যে এখানে তিনি এই যে ফকিন্নি এটা আর্থিক অবস্থা না বুঝিয়ে তিনি মানসিক দৈন্যতার অবস্থা বুঝিয়েছেন। বস্তি শব্দ তিনি উল্লেখ করেছেন, যেটা নিয়েও তিনি পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন। এই সমস্ত ব্যাখ্যা
অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে পারেননি। তবে রুমিন ফারহানা যে ট্রলের শিকার এটি আমরা জানি। রুমিন ফারহানা, আমরা জানি বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা এমনিতেই নানা ধরনের ন্যায্য অন্যায্য আক্রমণের শিকার হন। যারা একটু জনপ্রিয় তারা বেশিরভাগ ক্ষেত্রেই অন্যায্য আক্রমণের শিকার হন। এখন তো একটা ব্র্যান্ডিং হচ্ছে যে কাউকে ইচ্ছা মতন আওয়ামী লীগের দালাল, রয়ের দালাল, ভারতীয় এজেন্ট এগুলো বলার একটা পপুলার ক্যাম্পেইন হচ্ছে। বিশেষ করে একটি রাজনৈতিক গোষ্ঠী যাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যাদের অবস্থান নিয়ে একটা বিতর্কিত অবস্থান আছে, এগুলো নিয়ে যাদের বিরুদ্ধে প্রবল অভিযোগ আছে, তারা যে কাউকেই এরকম ব্র্যান্ডিং করে দিচ্ছেন। রুমিন ফারহানা একজন রাজনীতিবিদ, সে কারণে তিনি আক্রমণের শিকার হতে পারেন। এছাড়া তিনি একজন নারী। আমাদের দেশে এই একটি নেতিবাচক প্রবণতা আছে, নারীর বিরুদ্ধে এক ধরনের শ্লেষ ক্লেদাক্ত অভিযোগ এবং তিনি অন্যায্য আক্রমণের শিকারটা বেশি হন। তারপরে সেই নারী যদি উচ্চকণ্ঠ হন, যুক্তিবাদী হন এবং তিনি যদি পপুলার হন, তাহলে তিনি আরও বেশি মাত্রায় আক্রমণের শিকার হন। রুমিন ফারহানার ক্ষেত্রে সেটি ঘটেছে। 5ই আগস্টের পূর্বে বিগত দিনের আন্দোলন সংগ্রামে রুমিন ফারহানার ভূমিকা নিঃসন্দেহে উজ্জ্বল। টক শোতে, সংসদে তার পারফরমেন্স মানুষকে মুগ্ধ করেছে। তার যুক্তিবাদী কথা, তার রেফারেন্স, তার লেখাপড়ার ওজন, এগুলো তিনি যথেষ্ট প্রকাশ করতে সক্ষম হয়েছেন। এমনকি আওয়ামী লীগের অভব্য অসভ্য আক্রমণের মুখে কোথাও তিনি পরাজিত হয়ে ফিরে এসেছেন এমনটি আমরা দেখিনি। এমন একজন ধারালো, ক্ষুরোধার, বাগ্মী এই নারীর প্রতি একটা অন্যায্য আক্রমণ দীর্ঘদিন থেকে বাংলাদেশ ছিল। অবশ্য সেজন্য তিনি যে কিছুটা দায়ী সেটিও উল্লেখ করতে চাই। 5ই আগস্টের পরে নানা সময় তার কিছু বক্তৃতা, বিবৃতি, অবস্থান, এগুলো 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশের রাজনীতির স্পিরিটের সঙ্গে যায়নি। এটি রুমিন ফারহানার মতো এত বুদ্ধিমতী একজন প্রখর বুদ্ধিসম্পন্ন নারী নেত্রী কেন বুঝতে পারলেন না, এটি আমাদের একটি প্রশ্ন। রুমিন ফারহানাও খানিকটা লাগামহীন, বলগাহীন কথাবার্তা নানা সময় বলে বিতর্কের জন্ম দিয়েছেন। তাকে তার রাজনৈতিক দল বিএনপি এক্ষেত্রে পরিশীলিত হওয়ার জন্য কোনো টাস্ক দিয়েছেন কিনা এটা আমরা জানি না। বিএনপির বিরুদ্ধে একটি অভিযোগ আছে যে যখন কোনো নেতিবাচক প্রক্রিয়া শুরু হয়, শুরুতে তারা থামালে সেটি বেশি দূর যায় না, অথচ এক্ষেত্রে তাদের গাফিলতি এমন পর্যায়ে নিয়ে যায়, পরে একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছানোর পরে তাদের ঘুম ভাঙে, যেটা ফজলুর রহমানের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তিনি চূড়ান্ত জায়গায় যাওয়ার পরে তার বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে। রুমিন ফারহানা ভবিষ্যতে একজন ভালো নেত্রী হওয়ার সম্ভাবনা আছে, তার মধ্যে আগুন আছে। সেই আগুনকে দিয়ে আপনি সুস্বাদু খাবার রান্না করবেন নাকি জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবেন, এটি যেমন ব্যক্তির দায়, তেমনি তিনি যে রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে আছেন সেখানে নিশ্চয়ই তার অভিভাবক আছে, তার হাইকমান্ড আছে, তাদেরও উচিত রুমিন ফারহানারকে কাউন্সিলিং করা এবং তার কোথায় কোথায় নিয়ন্ত্রিত হওয়া দরকার এ বিষয়টিও বোধহয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটা দায়িত্ব, এটা আমরা নাগরিকরা মনে করি। সেই দায়িত্ব তারা পালন করবেন। এছাড়া আমরা যতদূর জানি রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার আভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের প্রচণ্ড বিরোধিতার শিকার। তার প্রতিপক্ষরা তার বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নিয়ে তাকে অনেকটাই কোণঠাসা করে ফেলেছে, যার কারণে তিনি হয়তো অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেন, তিনি খেকি হয়ে যান, তিনি খেই হারিয়ে ফেলেন, যার কারণে রুমিন ফারহানা কথা বলতে যেয়ে তিনি এমন কথা বলে ফেলেন সেটির প্রতিক্রিয়া কী হতে পারে, সেটির ফলাফল কী হতে পারে, এটি ভাবার ক্ষেত্রে তার একটা দৈন্যতা নানা সময় প্রকাশ হয়ে গেছে। যেমন তিনি বলছেন যে 15 বছরে তিনি এরকম পরিস্থিতির শিকার হন নাই। এই কথার অর্থ দাঁড়ায় এখনকার অবস্থার থেকে উনি 15 বছর ভালো ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই যে ট্রল হওয়া, এই ধরনের একটা প্রেক্ষাপট তো তিনি নিজে সুযোগ তৈরি করে দেন, এমন একটি অভিযোগ করারও সঙ্গত কারণ আছে। আমরা আজকের এই আলোচনার কনক্লুশন এভাবেই টানতে চাই, হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানা সম্পর্কে যে ইতিবাচক কথা বলে একটি শুভ সূচনা করলেন, আমরা বিশ্বাস করতে চাই হাসনাত আবদুল্লাহ এবং তার অন্য সহকর্মীরা এই ধারা অব্যাহত রাখবেন। একই সঙ্গে রুমিন ফারহানার যে বোধোদয়, যে শব্দ চয়ন, বাক্য ব্যবহার, অন্যায্যতা, এগুলো সম্পর্কে তিনি ভবিষ্যতের জন্য তার পরিমিতি বোধ এটা কন্টিনিউ করবেন। তার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, সেই প্রত্যাশার জায়গায় তিনি যদি ফেল করেন সে দায় তার, তিনি যদি সাফল্য হন নিশ্চয়ই সেই সাফল্যের অংশীদার হবেন কিন্তু অনেকেই, বিশেষ করে তার রাজনৈতিক দল বিএনপি। রুমিন ফারহানার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, সেই ভবিষ্যৎকে সংরক্ষণ করা, পরিশীলিত করা, ঘষে মেজে সুন্দর করা, এটার দায়ও তার।